আমরা যখন বিক্ষোভ বাইরে করছি তখন আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিরোধী দলনেতাকে টার্গেট করে অন্যান্য বিজেপির যারা সোচ্চার এমএলএ থাকেন তাদের টার্গেট করে, যারা কোশ্চেন অ্যান্সারে ডিবেটে ভালো পার্টিসিপেট করেন তাদের টার্গেট করে বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন। আর যিনি মুভার, যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন, আমি ওয়েলে নেমেছি। বিজেপির 4 বিধায়ককে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কার্যত সরস্বতী পুজো থেকে শুরু করে আপনারা দেখেছিলেন সরস্বতী পুজো এক প্রকার আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কলেজে, এমনটাই অভিযোগ জানাচ্ছিল বিজেপির পক্ষ থেকে এবং বারংবার এই বিষয় নিয়ে তারা আওয়াজ তুলেছে, উচ্চস্বরে বলেছে তৃণমূল কংগ্রেস নির্দিষ্ট কিছু সম্প্রদায়কে সবসময় স্বজন পোষণ করে। ঠিক সেখানে হিন্দু সেন্টিমেন্টকে কাজে লাগানোর এক চেষ্টা শুভেন্দু অধিকারী করে থাকেন, এমনটাই অভিযোগ করেন কারা? তৃণমূল কংগ্রেস। অর্থাৎ এই দুই বাগবিতণ্ডার মাঝে, দ্বৈরথের মাঝে কোনো এক জায়গায় যদি সত্যি সত্যি বিরোধী দলনেতা থেকে শুরু করে 4 জন বিধায়ক যাদেরকে সাসপেন্ড করা হলো, সত্যি কি গণতন্ত্রের গলার আওয়াজকে বন্ধ করে দেওয়া হলো না? এ প্রশ্ন তুলছেন স্বয়ং বিজেপি নেতা। এবং এই প্রশ্ন নিয়েই আজ আগামী 1 ঘন্টায় ডিবেট সেশন চলবে। অনেক প্রশ্ন থাকবে, জানার চেষ্টা করব বিজেপি থেকে কি বলা হয়, তৃণমূল কংগ্রেস থেকে কি বলা হয়, কংগ্রেসের তরফ থেকেই বা কি বলা হয়। কিন্তু ভিন্ন মত থাকলেও প্রসঙ্গ যখন ওঠে শাসক বিরোধী, তখন নানান কিছু আসতে পারে সামনে। রাজনৈতিক তরজার মাঝে একে অপরকে কাদা ছোড়াছুটি করবেন, এটা খুব স্বাভাবিক। যেন আসল ইস্যু হারিয়ে না যায় সেটাই দেখার চেষ্টা করব। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়িকাটা সন্ধ্যে 7টা। আর আজ মূল আলোচনার বিষয় 4 জন বিজেপি এমএলএকে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে বিধানসভা স্পিকার। আর প্রথম প্রতিবেদন এখানে রাখছি, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন। সোমবার বিধানসভা অধিবেশনের শুরুতেই রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগে সরব হন বিজেপি বিধায়করা। তাতে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করা হয়। প্রথমার্ধে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপির মহিলা সদস্যদের তরফে বিধানসভার ওই মর্মে এক মুলতবি প্রস্তাব আনা হয়। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ওই প্রস্তাব পাঠের অনুমতি দিলেও আলোচনার দাবি খারিজ করে দেন। অভিযোগ, এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা ওয়েলে নেমে কাগজপত্র ছিঁড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অধ্যক্ষের ডেকে কাগজ ছুড়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিরোধী দলনেতার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার কথা বলেন অধ্যক্ষ। তাতেই বিজেপির প্রতিবাদের স্বর আরও উৎক্রামে ওঠে। বিজেপি বিধায়করা ওয়াকআউট করে বিধানসভার লবিতে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আজকে আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত মহিলা বিধায়করা আমরা একটি অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলাম যে আজকে সারা পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি সরস্বতী পূজা করতে দেওয়া হচ্ছে না এবং জায়গায় জায়গায় সরস্বতী পূজা করার জন্য বাধা প্রাপ্ত হচ্ছে এবং আমরা আদালতে যাচ্ছি। আদালত থেকে পুলিশের পাহারায় আজকে সরস্বতী পুজো হচ্ছে। তাই আমরা আজকে এই অ্যাডজর্নমেন্ট মোশন এনে মাননীয় অধ্যক্ষ মহোদয়ের কাছে এই বিষয়টা নিয়ে ডিসকাশন চেয়েছি, কিন্তু উনি বললেন যে এই ডিসকাশন আজকে হবে না। এবং এটা প্রথমবার নয় যে বাংলার মানুষের যে কোনো সমস্যা, সেটা ধর্মীয় সমস্যা হোক কি যে কোনো সমস্যা, সেখানে স্পিকার মহোদয় কথা বলতে দেন না। যেভাবে হাইকোর্টের দ্বারস্থ হওয়া, যেভাবে সশস্ত্র পুলিশ আইপিএসদের নেতৃত্বে উপস্থিত থেকে সরস্বতী পুজো, শ্রীপঞ্চমী, পুষ্পাঞ্জলি শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হয়েছে এবং বাধা দান হয়েছে, এ নজিরবিহীন। আমরা কোনো ইতিহাস থেকে পাই না যে 47-এর আগে ব্রিটিশরা এটা করেছিলেন। আমরা ব্রিটিশদের সময়ে বহরমপুর সেন্ট্রাল জেলে সরস্বতী পুজো বন্ধের ফতোয়া নেতাজি সুভাষচন্দ্র বসু অগ্রাহ্য করে পুজো করার কথা ইতিহাসে বইতে পড়েছি। আমরা
এবারে যা দেখেছি, আপনারা যা দেখেছেন ভয়ঙ্কর সোম আর বুধ। আমরা বিজেপি পরিষদীয় দল সরস্বতী পুজো বাধা দান নিয়ে মুলতবি প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছিলাম। বিরোধী দলনেতা সহ মোট 4 বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিধানসভার মর্যাদা লঙ্ঘনের অভিযোগ তুলে শাস্তির দাবিতে সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ প্রস্তাব আনেন। বিরোধী শূন্য বিধানসভায় সেটি ধ্বনি ভোটে পাশ হয়ে যায়। গৃহীত ওই প্রস্তাব অনুযায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকে পরবর্তী 30 দিন অর্থাৎ চলতি অধিবেশনের মেয়াদ পর্যন্ত সাসপেন্ড করার ঘোষণা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মুখ করেছে শ্রী নির্মল ঘোষ, সাবরুল 2 অফ রুল 348 এবং আজকে যে আচরণ করেছে বিরোধী দলের নেতা সহ আরো কয়েকজন সদস্য, যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের ওদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছিঁড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন, এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ, এবং নির্মল ঘোষের বক্তব্য হচ্ছে ওদের এই আচরণের জন্য ওদের 30 দিন, আগামী 30 দিন বা সেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক। সেটা আমরা ভোটে দিয়েছিলাম এবং আমাদের যারা উপস্থিত ছিলেন সদস্যরা সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেট হলো এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড ফর 30 days or till remainder of the session. সে তাদের ব্যাপার, কি করবেন না করবেন আমি সে ব্যাপারে কোনো মন্তব্য করব না, কিন্তু তিনি আজকে যে আচরণটা করলেন সে আচরণটা নিঃসন্দেহে মানে খুবই অন্যায় কাজ বলে আমি মনে করি। স্পিকারের চেয়ারকে অপমান করার রাইটটা আমাদের কারোরই নেই। মঙ্গলবার বিধানসভায় বক্তৃতা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিরোধী দলনেতা জানান ওই সময় বিজেপি বিধায়কেরা অধিবেশনে যোগ দেবেন না। মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে বয়কটের দাবি তুলে বিধানসভার বাইরে ধর্ণা কর্মসূচি করবে বিজেপি। মুখ্যমন্ত্রী বক্তব্যের সময় সমাজ মাধ্যমে বক্তৃতা করার সিদ্ধান্ত নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা যখন বিক্ষোভ বাইরে করছি তখন আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিরোধী দলনেতাকে টার্গেট করে অন্যান্য বিজেপির যারা সোচ্চার এমএলএ থাকেন তাদের টার্গেট করে, যারা কোশ্চেন অ্যান্সারে ডিবেটে ভালো পার্টিসিপেট করেন তাদের টার্গেট করে বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন। আর যিনি মুভার, যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন, আমি ওয়েলে নেমেছি, কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ওয়েলে নামেনি, তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে। এটা বিরোধী দলনেতা সহ বিজেপি এমএলএদের চতুর্থ সাসপেনশন। কালকে মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতায় বক্তব্য ব্যক্তিগত নয়, সরাসরি আলোচনায় আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যারা জুড়ে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারব। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় সুপ্রিয় ঘোষ, বিজেপি মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় অপার্থিব ইসলাম, তৃণমূল সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক। আপনাদের তিনজনকে স্বাগত টাইপি বাংলা সন্ধ্যে 7টার শোতে। আমি প্রথমেই চলে যাব অপার্থিব বাবুর কাছে। অপার্থিব বাবু, আপনারা বারংবার এই কথাগুলো বলেন যে বিরোধী দলনেতা সঠিকভাবে পেশ করছেন না সব কিছু, বিরোধী দলনেতা সঠিকভাবে তার বিরোধী দলনেতার ভূমিকা ঠিকভাবে পালন করছেন না, অনেকবার বলেছেন। ইনফ্যাক্ট যখন আমি আপনার সঙ্গে লাস্ট 5টার সময় কথা বলেছি বুলেটিনে, তখনও আমার মনে হয়েছে প্র্যাকটিক্যালি আপনি এটাই বলার চেষ্টা করেছেন যে বিরোধী দল ঠিকভাবে কাজই করছে না। শাসকের এখানে কি করার রয়েছে বিধানসভা স্পিকার যদি সাসপেন্ড করে দেন? অপার্থিব বাবু। সকলকে নমস্কার। দেখুন, এই কদিন আগে বাজেট পেশে যখন হয় তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সৌজন্যতা দেখিয়ে বিরোধী দলনেতাকে বলেছিলেন যে ওখানে যাবে নাকি তুমি, কিন্তু সেই ভদ্রতাটা উনি রাখেননি। তাহলে বিরোধী দলনেতাকে বলা হয়েছিল বাজেট পেশের সময়, তাহলে ঠিকঠাক কাজটা হলো কোথায়? এবার আপনি দেখুন, সেখানটা হচ্ছে বিধানসভা, যেখানে বিধান তৈরি হয়, যেখানে আইন তৈরি হয়, আইনের জায়গায় সেখানে কারুর মন গড়া কোনো আইন কেউ ব্যবহার করতে পারেন না বা পোষণ করতে পারেন না। তাহলে নিশ্চয়ই যদি কেউ, যে কোনো বিধায়ক যদি অসভ্যতা করেন, তাহলে সেই আইন মোতাবেক সেই কাজগুলো হয়। যদি আপনাকে বলি অঞ্জনবাবু, কয়েকদিন আগে
হয়তো এক মাসও হবে না, মানে আমি ঠিক তথ্যটা দিতে পারছি না। সাংসদে কয়েকজন আমাদের বিরোধী সাংসদকেও মনে হয় সাসপেন্ড করা হয়েছিল, এবং অতীতে আমরা দেখেছি একজন মহিলা সাংসদ সম্মানিয়া আমাদের মহুয়া মৈত্রজিকে তাকে খারিজ করে দেওয়া হয়েছিল একদম। তাহলে নিশ্চয়ই তিনিও আইন কিছু লঙ্ঘন করেছিলেন, সেখানে চিৎকার করার কিছু নাই। আজকে এনারাও আজকে বৈঠকখানার মতো যদি আজকে ব্যবহার করেন, তাহলে সে জায়গা তো আইনের পথে চলবে, আইনের পথেই চলেছে এটা। এবং আমি দেখেছি আমাদের বিরোধী দলনেতা সম্মানীয়, আপনার আমি নাম করব না, তাকে দেখেছি রাস্তায় নেমে তিনি গালিগালাজ করছেন, গাড়ি থেকে নেমে। আজকে এই রকম দ্বারা উগ্র মেজাজ নিয়ে আজকে আইনসভার ভিতরে, বিধানসভার ভিতরে যদি এই ধরনের আচরণ হয়, নিশ্চয়ই এটা আইনের পাতায় আছে, তাই তিনি ব্যবস্থা নিয়েছেন, এটা আমার বক্তব্য। বেশ, আমি সুপ্রিয়বাবুর কাছে যাবো। সুপ্রিয়বাবু, দেখো, আজকে প্রথমত হচ্ছে একটা মুলতবি প্রস্তাব ছিল, তোমার প্রতিবেদনে তুমি প্রথমেই এটা দেখিয়েছো, নিশ্চিতভাবে সকলে এটা দেখেছে। ট্রাইব টিভির দর্শকদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে মুলতবি প্রস্তাব তো বিরোধী দলের মাধ্যম দিয়ে নিশ্চিতভাবেই আসবে, এবং সেই মুলতবি প্রস্তাবটার গুরুত্ব কতটা তুমি তোমার প্রতিবেদনে শুরুতেই বলেছো যে সরস্বতী পুজোকে বন্ধ করা নিয়ে বিগত কয়েক বছর ধরে এই সরকারের আমলে বিভিন্ন জায়গায় বিভিন্ন হচ্ছে মানে কার্যকলাপ হচ্ছে, এবং সেটা খুব মূল রূপ দেয় কখন, যখন যোগেশচন্দ্র কলেজের মতো একটা আইন কলেজ, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সেখানকার প্রাক্তনী হিসাবে আমরা জানি, সেখানে সরস্বতী পুজো নিয়ে দুটো গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, এবং সরস্বতী পুজো নিয়ে এই বিষয়টা চলে গেছিল কোর্টে অব্দি। স্বাভাবিকভাবেই যখন বিরোধী দল হিসাবে আমরা রাস্তায় নেমে আন্দোলন করব, তার সাথে সাথে বিরোধী দলের ভূমিকা অনুযায়ী আমরা বিধানসভার অন্দরে, বিধানসভার অধ্যক্ষের কাছে আমাদের সেই বিষয়টা জানাতে হবে। যদি এই বিষয়টা যদি কোনোভাবেই আলোচ্য বিষয় না থাকতো, তাহলে মাননীয় স্পিকার সাহেব তিনি আমাদের আলোচনার প্রস্তাবটাকে গ্রহণ করতেন না, তিনি ওই মুলতবি প্রস্তাব গ্রহণ করতেন না। মুলতবি প্রস্তাব দেওয়ার পরে অগ্নিমিত্রা দিয়ে আমাদের বিধায়িকা তিনি বলেছিলেন যে আমরা এটার উপরে আলোচনা চাই। সমস্যাটা কোন জায়গাতে, এই রাজ্য সরকার আসার পরবর্তীকাল থেকে এখনো পর্যন্ত কোনো মুলতবি প্রস্তাবে আলোচনায় আসেননি। যতগুলো বিরোধী মানে বিজেপি যতগুলো মুলতবি প্রস্তাব এনেছে, কোনোটাতেই, আমি অন রেকর্ড দায়িত্ব নিয়ে বলছি, কোনোটাতেই মুলতবি প্রস্তাবে আলোচনাতে আনতে দেয়নি। শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে তারা এটাকে রিজেক্ট করে দেওয়ার পন্থায় হেঁটেছে। স্বাভাবিকভাবেই পরপর যখন এক একটা মুলতবি প্রস্তাবকে আলোচনার নিরিখে না আনতেছে, যে রিয়াকশন আসা সেই রিয়াকশন এসছে। এখানে তৃণমূলের সমর্থক দাদা তিনি যে কথাটা বললেন যে আইনসভাতে তো আইন তৈরি হয়, যেখানে বিধান তৈরি হয়। আমি একটু পিছিয়ে যেতে বলবো, এই যে অসভ্যতামির কথা বললেন, একটু পিছিয়ে গেলে আমরা মনে করতে পারি আজ থেকে ঠিক 19 বছর আগে 2006 সালে এই মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন বিরোধী দলনেত্রী থাকার সময়, যেখানে উনি বলছেন আজকে আইন তৈরি হওয়ার স্থান, সেই আইনসভাকে ভাঙচুর করতে দেখেছি আমরা তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আর আজকে যিনি ওখানকার মুখ্য সচেতক তৃণমূল কংগ্রেসের মাননীয় নির্মল ঘোষ বাবু, তিনি যে প্রস্তাবটা এনেছেন এই 4 জনকে সাসপেন্ড করতে হবে, এই নির্মল ঘোষকে আমরা দেখেছিলাম কাঠ নিয়ে বিধানসভার এক একটা অলিন্দে, বিধানসভার এক একটা আসবাবপত্র ভাঙতে। সুতরাং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভ্যতা শেখার আমাদের কিছু নেই। দ্বিতীয়, সেকেন্ড পয়েন্ট যেটা আমি বলতে চাইছি আপনাদেরকে, খুব গুরুত্বপূর্ণ। দেখুন, একটি রাজনৈতিক দলের সাথে আরেকটি রাজনৈতিক দলের বিরোধিতা থাকবে। মুখ্যমন্ত্রীকে কেউ পছন্দ করবেন, কেউ মুখ্যমন্ত্রীকে পছন্দ করবেন না, এটা আমরা বিরোধী দল হিসাবে এটা মনে করি। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী না, তিনি বিজেপিরও মুখ্যমন্ত্রী, তিনি আপনারও মুখ্যমন্ত্রী, এখানে যারা প্যানেলে আছে তাদেরও মুখ্যমন্ত্রী। সেই একইভাবে বিরোধী দলের নেতা যিনি মাননীয় শুভেন্দু অধিকারী, তিনিও কিন্তু শুধুমাত্র বিজেপির বিরোধী দলের নেতা নয়, তিনি আপামর যারা সরকারের বিরোধিতা করছেন, যে সমস্ত রাজনৈতিক দল যারা সংখ্যাগরিষ্ঠতা পায়নি হয়তো আইনসভাতে, বিধানসভাতে, তাদেরও বিরোধী দলের নেতা, তাদের কথা তুলে ধরার কাজটা বিরোধী দলনেতা হিসাবে বারবার শুভেন্দু অধিকারী কিন্তু এটা বলছেন। সমস্যাটা অন্য জায়গায়, সমস্যাটা হচ্ছে একটাই, আমরা বারবার একটা কথা বলি, শুভেন্দু অধিকারীকে কোনো মতে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সহ্য করতে পারেন না, তৃণমূল কংগ্রেস সহ্য করতে পারেন না। কারণ এটা কেউ বিশ্বাস করতো না যে মুখ্যমন্ত্রী কোনো না কোনো সময়তে তার তৈরি করা জায়গায়, তার তৈরি করা আন্দোলনের জায়গায় নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হারবে। তারা বলবেন কেস চলছে, কেসের কি মেরিট, কি চলছে না চলছে আমরাও জানি, সুতরাং সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। স্বাভাবিকভাবে এই জায়গাটাতেই তাদের মেন ব্যাখ্যা যে শুভেন্দু অধিকারী কেন তাকে হারালেন, এবং শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আজকে শুভেন্দু অধিকারী একটা কথা বলেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বঙ্কিম ঘোষ এবং অগ্নিমিত্রা পাল তারা কিন্তু ওয়েলে নেমে বিক্ষোভ করেননি। আমি দাবি রাখছি, এখানে তৃণমূল সমর্থক দাদা আছেন, তার কাছেও আমি অনুরোধ করবো,
বিধানসভার অন্তরে তো সিসিটিভি ফুটেজ আছে, আপনি সিসিটিভি ফুটেজটাকে সামনে আনুন না। আমরা তো বলেছি এটা সিসিটিভি ফুটেজটা আমরা সামনে আনুন, যদি ওখানে দেখা যায় যে বিধায়িকা অগ্নিমিত্রা পাল এবং বঙ্কিম ঘোষেরা ওয়েলে নেমে হচ্ছে মানে সরব হয়েছিলেন, তারা আমরা মেনে নেবো। তারা নামেননি, শুভেন্দু অধিকারী ওয়েলে নেমেছিলেন। আর ওয়েলে নেমে কাগজ ছোড়ার কাহিনী, এটাও তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকেই তো আমাদের শেখা। 2005 সালে সিপিএম এর ভুয়ো ভোটার কার্ডের দাবি নিয়ে পার্লামেন্টের বুকে 4 তারিখ, আগস্টের 4 তারিখ 2005 সালে ওই স্পিকারের মুখে তো কাগজ ছুঁড়ে মেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজকে তারা যখন বিরোধী ছিলেন, তারা যেগুলো করতেন সেগুলো হচ্ছে বিরোধিতা, আর বিজেপি এখন এখানে বিরোধিতা করছে, তাই সেগুলো অসভ্যতা। এই দুটো দ্বিচারিতার মধ্যে আমার মনে হয় মানুষ সেটা নিশ্চিতভাবেই বিচার করবেন। আর আমি একটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে দেখুন, সরস্বতী পুজোটা না করতে দেওয়ার দাবি নিয়ে একটা মুলতবি প্রস্তাব আসছে, এর থেকে বড় লজ্জার পশ্চিমবাংলার বুকে আর কি বাঙালি হিন্দুর জন্য কিছু হতে পারে না। বেশ, সুপ্রিয়বাবু, আপনার প্রত্যেকটি কথা মন দিয়ে আমি শুনেছি, কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, আপনি কিছুক্ষণ আগে নিজেই বললেন যে তৃণমূলের থেকে কিছু শেখার নেই, আবার আপনি বলছেন এইসব মমতা বন্দ্যোপাধ্যায় থেকেই শেখা। এই দুটোকে কিভাবে ডিসক্রাইব করবেন আপনি? মমতা বন্দ্যোপাধ্যায় কি তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছেন? আমি একদম, না আপনি বুঝতে হয়তো ভুল করেছেন, আমি ডিসক্রাইব করবো এইভাবেই যে আজকে এখানে যারা বলছেন এবং এনাদের বাইরেও আজকে যারা যারা বক্তব্য রাখলেন যে বিধানসভার অন্দরে এই ধরনের অসভ্যতা, বিধানসভার অন্দরে কাগজ ছুঁড়ে মারা, স্পিকার নিজে বলছেন, তাহলে স্পিকারের তো এটা মনে রাখা উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, ওনার দল একদিন এই বিধানসভাকে ভাঙচুর করেছেন। স্পিকারের মুখে কাগজ ছোড়া তো দূরের কথা। আমি সেই পরিপ্রেক্ষিতে বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী থাকাকালীন তো, একজন এমপি থাকাকালীন তো পার্লামেন্টে কাগজ ছুঁড়ে মেরেছেন স্পিকারের। সুতরাং আমি সেই জায়গাটায় আমি হচ্ছে জাস্টিফিকেশন আনলাম। আমি কোনো মেলাতে চাইছি না যে উনি করেছেন বলে আমাদের করতে হবে। যে কোনো ফরম্যাটেই স্পিকারের দিকে এইভাবে যদি সত্যি, আমরা জানি না এরকম কোনো ছবি আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি, সবটাই অভিযোগ উঠছে, যদি সত্যি এরকম কিছু করে থাকে স্পিকারের দিকে কেউ যদি সত্যি এইভাবে কাগজ ছুঁড়ে মারে, সেটা কিন্তু সত্যি শোভনীয় নয়। সমাজের কাছে অন্তত এই মেসেজ সঠিক যাবে না। আমি আবার বলছি, দেখুন আমি আবার বলছি, সেটা হচ্ছে স্পিকারের কাছে কাগজ ছুঁড়ে মারা হয়েছে কি হয়নি, বঙ্কিম ঘোষ সহ আরো 4 জনকে, যে বিধায়কদেরকে যারা নিজের জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন, তাদের মধ্যে একজনকেও সাসপেন্ড করা হয়েছে। আমি তো পরিষ্কার বললাম, কল্যাণবাবু এখানে রয়েছেন তো, তৃণমূলের সমর্থক, তাকে আমি বলছি তো ফুটেজটা আনুক না সামনে, সেটা শুধু মুখের কথা শুনে তো লাভ নেই, সেটা সামনে আনুক। বুঝতে পেরেছি সুপ্রিয়, আপার্থিবাবু কি বলতে চাইছেন? যেটা ওই পুজো নিয়ে বলছেন, এটা একটা অবান্তর প্রশ্ন। দেখুন আজ পর্যন্ত এই যেমন আমরা ঘোড়ার ডিম একটা এই বিষয়গুলোই আমাদের অদ্ভুত লাগে। আপনি ঘুরে ফিরে সেই পুজোতে চলে গেলেন কেন? যখন এই ট্যালিগুলো যখন উনি করলেন, এই 2006 সাল, এই একই রকম ভাবে স্পিকারের দিকে ছুঁড়ে মারা, সেগুলোতে কিছু বলছেন না? সেগুলো রেফারেন্সে কিছু বলুন। আপনি সরস্বতী পুজোতে চলে গেলেন, তার সরস্বতী পুজো নিয়ে তো শুরুটা হয়েছে, সরস্বতী পুজোকে নিয়ে বেড়েছে। আমি বলছি সরস্বতী পুজো নিয়ে উনি বলছেন যে এই কাজ হয়েছে, আমাদের সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি। এবারে ওই যে একটা নির্দিষ্ট, আপনি নিজে বলুন না সরস্বতী পুজোটা করতে দেওয়া হয়েছে না। আমি আপনাকে বলি দাঁড়ান, একটা নির্দিষ্ট পুজোকে নিয়ে যদি কোন রকম ল অ্যান্ড অর্ডারের বিষয় থাকে, আপনি সবাই আরো যে 99 পুজোতে ল অ্যান্ড অর্ডার চলে আসে নাকি? সমস্যা শুধু পুজোতে কেন ল অ্যান্ড অর্ডারের সমস্যা কেন? সেটা তো দুটো গোষ্ঠীর মধ্যে ব্যাপার, দুটো গোষ্ঠীর মধ্যে ব্যাপার, কি মুশকিল? আমি আপনাকে যেখানে আমাদের সরকার, যেখানে পুজো করার জন্য কোভিড কালে মানুষের কাছে পয়সা থাকবে না বলে পুজো করার জন্য অনুদান দেওয়া হয়, সেখানে কি করে আপনারা এই প্রশ্ন তুলতে পারেন? আজকে বলি, আমাদের পশ্চিম বাংলার বাইরের রাজ্যে দেখেছি বাঙালিকে কিভাবে পিটিয়ে মারা হয়েছে। আমি আরো একবার নামটা বলে দিই, উনি অপার্থিব ইসলাম, তৃণমূল সমর্থক। সুপ্রিয়বাবু একটু ভুল হচ্ছে, ওনার নাম অপার্থিব ইসলাম। হ্যাঁ, আমি বলি আজকে যখন একটা নির্দিষ্ট পুজোকে নিয়ে সার্বিক কেন করবেন আপনারা? কেন বলবেন পুজো করতে দেওয়া হয়নি? একটা নির্দিষ্ট পুজো কোনো গন্ডগোল ল অ্যান্ড অর্ডারের বিষয় ছিল, হয়েছে, আর পুজোগুলো তো অনুদান দিয়ে করা হয়, সেটা দেখেছেন করেছেন। সুপ্রিয়বাবু সেটাও একটু শুনতে হবে। অপার্থিববাবু বলুন। আমি বলি আপনাকে আপনারা আজকে বিহারে চলে যান, দুর্গাপূজা ভাসানের দিনে দুজন বাঙালি ভাই, দুজনের কথাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাকে রতনবাবুর কাছেও যেতে হবে, প্লিজ। অপার্থিব বলার সুযোগ দেওয়া হবে আপনাকে, ব্যাটেল করার সুযোগ পাবেন,
কেন এরকম করছেন? ইসলামবাবু সুপ্রিয় বাবু মহামান্য বলুন। মহামান্য আরে আদালত অদ্ভুত বলেছেন, মহামান্য আদালত করেছেন, সেটা মহামান্য আদালত বলেছেন না এটা করা যাবে এদের না, করা সমস্যা যায়নি। অঞ্চল অঞ্চল আজকে এই অঞ্চল জায়গায় এই সমস্যা কথা বললে হচ্ছে হবে না। অঞ্চল আজকে সমস্যা সরকার হচ্ছে বন্ধ না, আপনার করেননি, কোথায় ঘা লেগেছে বুঝতে আজকে পেরেছেন? মহামান্য আদালত আপনি বন্ধ ঘাটা করে কাগজ লেগেছে করেছেন। ওনার কাছে আমার প্রশ্নের জবাব নেই। 2006 সালের ঘটনা, আরে 2004 সালের ঘটনা জবাব নেই। 2006 সালের তাই 6 সালের সমস্ত ঘটনা কথা যদি আমি বলবেন। বলি, আচ্ছা আজকে আপনারা বিধানসভা 2006 ভাঙচুর সালের করেছিলেন কেন? ঘটনা কি বলেছেন ঠিক করেছি 2006 সালে তিনি। ভাঙচুর করলেন কেন? না 2006 সালে ভাঙচুর করেছিলেন কেন? সেটাও আইনত ব্যবস্থা হয়েছিল, ভাঙচুর সেটাও করেছিলেন কেন? আইনত ব্যবস্থা নিয়েছিল। তাহলে আপনাদের মুখে যখন এই ভাঙচুর ধরনের হয়েছিল যে গন্ধের সেখানেও বক্তব্য, আইন এই বক্তব্যটা আইন নেই, প্রয়োগ হ্যাঁ? হয়েছিল, তৎকালীনও আইন প্রয়োগ হয়েছে, আপনি আজও আইনসভার আইন কথা প্রয়োগ বলে আপনি হয়েছে। আইনসভা ভাঙচুর করেছিলেন। বেশ, আপনি না, আমি আবার দুজনকে আপনি আবার থামাচ্ছি। তৃণমূল কেন্দ্রিক কথা। আমি দুজনকে থামতে বলছি, প্লিজ আমাকে রতনবাবুর কাছেও যেতে হবে। অপার্থিববাবু বলার সুযোগ দিয়েছিলাম আপনাকে, প্লিজ। হ্যাঁ, বলুন। অপার্থিববাবু, রতনবাবুর বলুন। কাছে যাবো। রতনবাবু, কার্যত যে ঘটনাগুলো ঘটছে একের পর এক, তৃণমূল বিজেপিকে কটাক্ষ করছে, বিজেপি তৃণমূলের ইতিহাস টানছে। আমি বলছি বিরোধী শিবির হিসেবে, বিরোধী দলনেতা হিসেবে সাধারণ মানুষের কথা বলাটা তো অপরাধ নয়, এটা গেল প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষের বলার জায়গা বিরোধী শিবির কাজ করে সে একই রকমভাবে যেমন শাসক দল করে। শাসক দল ইমপ্লিমেন্ট করে, বিরোধী সেখানে কোথায় ভুল কোথায় ঠিক সেটাকে বিচার করে। সাধারণ মানুষের কথা বলছেন তো, সমস্যা কোথায় হচ্ছে রতনবাবু? শুভ সন্ধ্যা অঞ্জনদা, শুভ প্রত্যেককে সন্ধ্যা, টাইপ শুভ টিভি সন্ধ্যা। চ্যানেলের যারা আছেন সকলকে। আজকে সার্কাস আর নাটক এই পশ্চিমবাংলার মানুষ দেখতে দেখতে মানে আর আর কিছু বাকি রাখেনি, সবই দেখে ফেলেছে, আরো এগুলো দেখতে হবে আগামী দিনে। সার্কাসটা এবার কোনটা? প্রথমেই- বিরোধী দলনেতা যা করেছে সেটা, নাকি সাসপেনশনটা সার্কাস বা নাটক, কোনটা? বাংলার মানুষ দেখতে পাচ্ছে অঞ্জনদা, বাংলার মানুষ বুঝে গেছে কোনটা সার্কাস আর কোনটা নাটক, ঠিক আছে? তো আমি এবার প্রশ্ন আছে অঞ্জনদা, বিধানসভা হিন্দু বিরোধী মুসলমান বিরোধী প্রমাণ করার জায়গা তো নয়। আমাদের যে বিধানসভা সেখানে হিন্দু বিরোধী মুসলমান বিরোধী প্রমাণ করার জায়গা নয়। মানুষের দাবি দাবা পূরণ করা, দাবি জানানো, দাবি দাবা পূরণ না হলে প্রতিবাদ জানানো, এটাই আমরা জানি যে বিধানসভা এটা হয়ে থাকে। কিন্তু পার্লামেন্টের এটাই কিন্তু নিয়ম যে দাবি দাবা সাধারণ মানুষের পূরণ হচ্ছে কি হচ্ছে না, এই নিয়ে কিন্তু বিধানসভায় আলোচনা হয়। সেখানে একটা সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিধানসভায় যেটা আপনাদের চ্যানেলে দেখতে পাচ্ছি যে কখনো বলছে কাগজ টুকরো টুকরো করে ছিঁড়ে স্পিকারের মুখে ছুঁড়ে মেরেছে বা ছিঁড়ে দিয়েছে, তাকে অপমান করেছে, এগুলো আপনারা দেখাচ্ছেন সরস্বতী না 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 রতনবাবু, আপনার ভুল হচ্ছে, আমরা দেখাচ্ছি না, জানেনই এরকম না, অভিযোগ উঠছে। আপনি জানেনই না কি বলছেন, কি জানেন? না 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 রতনবাবু, ভুল হচ্ছে। উনি এটা অভিযোগ হয়েছে, অভিযোগ উঠেছে যে, কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেছে এখনো কিন্তু স্পেসিফিক্যালি বলা যাচ্ছে না। সেটাই আমি বলছি রঞ্জনদা, সেটাই বলছি, আপনাদের চ্যানেলে যে অভিযোগটা হয়েছে, আপনার বিরোধী দলনেতা যিনি বলেছেন বাইরে বেরিয়ে এসে যে তারা একটা এখানে বলেছিল সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিধানসভায় আলোচনা চেয়েছিল, বিজেপি সেই আলোচনার প্রস্তাব ওখানে দিয়েছিল, সেই প্রস্তাবে মাননীয় স্পিকার সাহেব রাজি হয়নি বা এরকম একটা বলেছে, তার প্রতিবাদে এটা হয়েছে। আমি বলি রঞ্জনদা, এটা আপনারা যেটা দেখাচ্ছেন এখানে, বলি এখানে যে সরকার ক্ষমতায় তারা বরাবরই এই বিধানসভায় তোড়ফোড়ে রাজনীতি করেছে এর আগে। রঞ্জনদা, এই সরকার যে ক্ষমতায় আছে এক সময় তারা কিন্তু বিধানসভায় তোড়ফোড়ে রাজনীতি আমরা দেখেছি। আচ্ছা, আপনিও সেই 2006 সালের প্রসঙ্গ আনতে চাইছেন? হ্যাঁ, কে কাকে জ্ঞান দিব অঞ্জনদা? আজকে পার্লামেন্টে যখন যখন আমরা বিরোধী দল জাতীয় কংগ্রেসের আমাদের বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী যখন এরকম প্রস্তাব নিয়েছিল, সমস্ত এমপিদেরকে তারা সাসপেন্ড করে দিয়েছিল পার্লামেন্ট থেকে। তো আজকে তাদের মুখে বড় বড় জ্ঞান শুনতে হচ্ছে। তো আজকে একটা মুদ্রার দুটো দিক বলতেন না, এখানে যেটা বিধানসভায় যিনি করছেন, ঠিক ভারতবর্ষের পার্লামেন্টে আমরা কিন্তু বিজেপি পার্টির ক্ষেত্রেও কিন্তু সেটা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখানে প্রসঙ্গটা হচ্ছে যে এই ধরনের যে কার্যকলাপ যেগুলো হচ্ছে, সত্যি বাংলার রাজনীতিতে খুবই খারাপ। কারণ আমরা যারা বাঙালি, আমরা যারা দেশের মনে করি যে আজকে আমরা বাঙালিরা যা ভাবে ভারতবর্ষ কালকে ভাবে, কিন্তু আজকে যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে একটা পুজোকে কেন্দ্র করে যেখানে আমরা বিধানসভায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে যে এই যে বাজেট হয়ে গেল অঞ্জনদা, এই বাজেট থেকে সাধারণ মানুষ কি পেলো, কি হারালো, সেগুলো নিয়ে কোনো কথা আছে?
সেগুলো নিয়ে তো আপনাদের এখানে কোনো আন্দোলন বা তাদের কোনো প্রতিবাদটা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র আবার সেই মন্দির মসজিদ হিন্দু সুপ্রিয়বাবু কিছু বলতে চাইছেন? সেই একই জায়গায় দিয়ে এইগুলো করার কাউন্টার করতে চাইছেন? সুপ্রিয়বাবু বলুন, সুপ্রিয়বাবু বলুন। আমি রতনবাবু সব কথা মন দিয়ে শুনলাম। রতনবাবু কিছু কথা নিশ্চিতভাবেই বাস্তবই বলেছেন যে বিধানসভার অন্দরে হিন্দু মুসলমান, দেখুন প্রথম কথা হিন্দু মুসলমান কোথাও করা হয়নি। এক, কোনো স্টেটমেন্ট এরকম কোনো পক্ষেরই নেই, না সরকার পক্ষের আছে না বিরোধী পক্ষের আমাদের আছে। আমরা একটি সমস্যা যেটা যোগেশচন্দ্র কলেজকে নিয়ে, মূলত যোগেশচন্দ্র কলেজকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছে এবং সেখানকার ইউনিয়নের সেক্রেটারি তার বিরুদ্ধে মেনলি অভিযোগ ছিল যে সে তার দাদাগিরি ফলাচ্ছে, সেটার বিরুদ্ধে, এবং শুধু আমরা এটা করিনি, ওখানকার ছাত্রছাত্রীরা বলেছেন এবং তার মধ্যে অনেকেই মুখ্যমন্ত্রী তাদের হচ্ছে নায়িকা, মুখ্যমন্ত্রী তাদের কাছে আইডল, তারা এটা প্রকাশ্যে কিন্তু আপনাদের সংবাদ মাধ্যম তারা বলেছেন। সেই কলেজে আমরা একটি নাক্কারজনক ঘটনা যেখানে কন্ট্রোলটা সরস্বতী পুজো তার হাতে রাখতে হবে, এটার বিরোধিতা করেই আমরা কিন্তু ওখানে মুলতবি প্রস্তাব আনতে চেয়েছি। মুলতবি প্রস্তাব আনাটা সাংগঠনিকভাবে হোক এবং সংসদীয় রাজনীতিতে একটা আমাদের রোজকার ডেইলি রুটিনের কাজ। একটা বিরোধী রাজনৈতিক দল তো একটা বিরোধী রাজনৈতিক দল তো তারা তো মুলতবি প্রস্তাব সর্বসমক্ষে মানুষের সামনে বিধানসভাতেই আনবে, সেটাতে যদি আলোচনা একটু হতো তাতে কি কোনটা বেঠিক কোনটা ঠিক এর মতো হতে পারতো, বিজেপি সেটাতে বেঠিক সেটাও বেরিয়ে আসতে পারতো, কিন্তু সেই আলোচনাটাই করতে দেওয়া হলো না। আমি সেই প্রশ্নটা বলছি। আর পার্লামেন্টের সাথে দুবার এখানে ইন্টারফেয়ার করা হলো, পার্লামেন্টের দুটো বিষয় বলা হলো। এক তো মহুয়া মিত্র বিষয়টা দাদাভাই এখানে বললেন, মহুয়া মিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে 10খানা আঙ্গুলের মধ্যে কোন আঙ্গুলটা তুলে দিয়েছিলেন কার উদ্দেশ্যে আমি আর সেই ব্যাখ্যায় যাচ্ছি না। নিশ্চিতভাবে রতনবাবু শিক্ষিত মানুষ, ইসলামবাবু শিক্ষিত মানুষ, আপনারা জানেন। সেই পরিপ্রেক্ষিতে তার উপরে অ্যাকশন নেওয়া হয়েছিল এক, এবং তার লগইন আইডি তিনি কার হাতে তুলে দিয়েছিলেন পার্লামেন্টে সেটা গুরুতর অপরাধ, এরকম অভিযোগ বিধানসভায় কারণ নেই। দ্বিতীয়, তথ্য নিয়ে কথা বলতে হয়। আমি আবার বলছি, আমি তথ্যের বাইরে কথা বলবো না। পাড়ার ঝগড়া করতে আমিও যেমন এখানে বসিনি, আপনারাও সেটা শুনতে বসেননি। সুতরাং আমি আপনাকে প্রত্যেকটা রেফারেন্স দিয়ে আপনি যদি আরো রেফারেন্স চান, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী থাকাকালীন বিধানসভাতে আর কি কি করেছে আমি থরলি বলে যেতে পারি, আপনি জবাব দিতে পারবেন না। সুতরাং সেই সপ্তাহে আমি যাচ্ছি না। আমি বলছি নির্মল ঘোষ যিনি সোদপুরের বাসিন্দা, তিনি এমএলএ, তিনি প্রস্তাব করছেন বিধানসভায় একে সাসপেন্ড করতে হবে। নির্মল ঘোষ সবার আগে শুরু করেছিলেন 2006 সালে ওই বিধানসভা ভাঙার কাজটা। সুতরাং আমি অন্তত পক্ষে আর কিছু বলার অপেক্ষা রাখে না, এই জবাবটা একটু ইসলামবাবু দিক। আর একটা কথা ইসলামবাবুকে বলে শেষ করবো, হিন্দু বা মুসলিম আমরা কোনো পরবকেই ছোট করে দেখছি না। যদি পশ্চিমবাংলার ক্ষেত্রে হিন্দুদের ক্ষেত্রে যেটা আপনারা দাগিয়ে দিতে চাইছেন, আমরা লুকোচুরি করছি না। সরস্বতী পুজোর ক্ষেত্রে যদি বাধা হয়, বারবার কেন ল অ্যান্ড অর্ডারটা দুর্গাপুজোর ক্ষেত্রেই আসে, বারবার কেন সরস্বতী পুজোর ক্ষেত্রে ল অ্যান্ড অর্ডার আসে, ঈদ বা মহরমের ক্ষেত্রে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা আসে না কেন বলুন তো? তখন কি সফট গভর্নমেন্ট একটু সফট, তাই তো? কারণ ভোট বড় ভালো, এই হচ্ছে বিষয়। আপনি যে কথাগুলো আজকে সেই আমি বলি, আমাদের উনি যেটা কথাগুলো বলে গেলেন, আপনি সম্পূর্ণ একটা সাম্প্রদায়িক মূলক একটা কথাবার্তা, এখানে হিন্দু মুসলমানের কি আসছে? আপনি যেটা প্রশ্নটা বলেন, আমি বলি একটা বিচ্ছিন্ন ঘটনা, একটি মাত্র কোনো কালে হয়নি, একটা বিচ্ছিন্ন ঘটনা সরস্বতী পূজা, একটা কলেজের ছেলেদের মধ্যে তাদের দুটো গোষ্ঠীর মধ্যে বিষয়টাকে নিয়ে, সেটা আপনি বিধানসভায় তুলে বলছেন সার্বিক, এটা সার্বিক বলছেন, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা বলুন তো, তার আগে কোনোদিন ঘটেছে? তার আগে কোনো জায়গায় কোনো কিছু হয়েছে? একটা বিচ্ছিন্ন ঘটনাকে নিয়ে সমগ্র পশ্চিমবঙ্গ কিভাবে ফেলছেন আপনি এটা? আজকে বলি শুনুন, আজকে বাংলার বাইরে যে দেখুন, বাংলার বাইরে যে আপনারা দেখুন কি কথা শুনতে পাচ্ছি না, কাইন্ডলি কেউ কারো কথা এইভাবে কাটবেন না। আজকে ডবল ইঞ্জিনের সরকারের জায়গা যেখানে আছে সেখানে আজকে ধর্ম আচরণ করতে দেওয়া হচ্ছে না, আজকে পলিটিক আচরণ করতে দেওয়া হচ্ছে না, আজকে উত্তর ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। আজকে কি বলছেন? একটা বিচ্ছিন্ন ঘটনা, একটা কলেজের বিচ্ছিন্ন ঘটনাকে সারা পশ্চিমবাংলায় পুজো করতে দেওয়া নেই, একথা কেন বলছেন? ফিরহাদ হাকিম মেয়র ঠিক এই বিষয়ে কি মন্তব্য করেছেন একবার শোনাই, দেখুন। আগামীকাল মুখ্যমন্ত্রী আসবেন, হাউসে বিজেপি কালকে থাকবে না, কিন্তু বাড়িতেও থাকবে না। বিধানসভার গেটে আগামীকাল বেলা 12টা থেকে বিধানসভার কালকের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ধর্ণা প্রদর্শন দেব। আগামীকাল বিধানসভা থেকে আমি লাইভে আমার যে বক্তব্য কাল বিধানসভায় দেওয়ার কথা, আমি লাইভে বক্তৃতা করব। বাংলার জনগণ যত সংখ্যায় মুখ্যমন্ত্রীর লাইভ দেখবেন, তার থেকে 10 গুণ সংখ্যায় আপনাদের বিরোধী দলনেতার কথা
আপনারা দয়া করে শুনবেন। আর মুখ্যমন্ত্রী এর পরে যেদিন যেদিন সবাই ঢুকবে সেদিনই মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানিয়ে সেম মমতা ব্যানার্জি বলে আমরা হাউসের বাইরে আসব এবং উনাকে বয়কট করব। মুখ্যমন্ত্রী বিরোধী দলের দয়ায় হয়নি। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী আসনে বসিয়েছেন। মমতা ব্যানার্জিকে বয়কট করা মানে বাংলার মানুষকে বয়কট করা। বিজেপিকে বাংলার মানুষ বয়কট করে দিয়েছে, তাই ওরা এখন বাংলার প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায় যে উচিত কথা বলে, বাংলার স্বার্থে কথা বলে, তাকে বয়কট খেলা করবার চেষ্টা করছে। কি যায় আসে কে কটা আগাছা ওই বিরোধী দল তারা কাকে বয়কট করলো তাতে বাংলার কি যায় আসে? বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে মমতা ব্যানার্জি ছিলেন, মমতা ব্যানার্জি আছেন, মমতা ব্যানার্জি থাকবেন। আমি রতনবাবুর কাছে আসবো, কিন্তু এই প্রসঙ্গে অবশ্যই আমাকে একটু সুপ্রিয়বাবুর কাছে খুব অতি সংক্ষেপে যাবো। সুপ্রিয়বাবু সংক্ষেপে উত্তর নেব। আগাছা জনাব ফিরহাদ হাকিম স্বাভাবিকভাবেই যে কথা বলেছেন, নিশ্চিতভাবেই তার মূলত বক্তব্য খুব ভালো লাগে এটা শুনতে। 1998 সালে দলটা গড়ে যাওয়ার পর এই ববি হাকিমের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢিল পড়েছিল টিকিট পাননি বলে। সুতরাং এখন সেসব বলবেন, কোনো অসুবিধা নেই। আর আগাছা 2004 সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় একা দলনেত্রী, সভানেত্রী এবং একটাই এমপি ছিল। এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে যারা বিরোধিতা করেছিল, তোমরা 30 আমরা 235 অহংকার, আজকে এই আগাছার বলার মাধ্যমে ববি বাবু সেই একই কাজটা করলেন। সুতরাং সংখ্যার নিরিখে যদি বলেন, তৃণমূল আমাদের থেকে অবশ্যই এগিয়ে আছে। তবে হ্যাঁ, বাংলার মানুষের কথা বলছেন না, 6 কোটি ভোটারের মধ্যে 2 কোটি 75 লক্ষ ভোট পেয়েছে তৃণমূল, 2 কোটি 38 লক্ষ ওই মানুষই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে বিরোধী দলের আসনে বসিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি দলকে। সুতরাং এই অহংকারটা আমার মনে হয় আর কিছুদিন দাঁড়িয়ে যান, নিশ্চিতভাবে ঠিক হয়ে যাবে, বুঝতে পারবেন। সবকিছু ফসল দেবে। হ্যাঁ বলুন রতনবাবু, বলুন। হ্যাঁ, বলছি যে ভাই তো খুব সুন্দর তথ্য দিয়ে বলছে, তো ভাইকে একটু বলি যে আজকে যে বিরোধী দলের নেতা তিনি কিন্তু অপাতিবাবু বললেন যে সৌজন্য সাক্ষাৎ করে বলেছিলেন রাজ্যপাল আসছে, যাবি না চল, ঠিক আছে, এইটাও কিন্তু বাংলার মানুষ দেখেছে। এবং 14 তলাতে চা খেতে যান আপনাদের বিরোধী দলের নেতা এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে, এই দৃশ্য বাংলার মানুষ দেখেছে। আজকে উনি ভেতরে কি করেছেন, যেটা অঞ্জনবাবু বলছিলেন যে আমরা তো দেখিনি, অভিযোগের ভিত্তিতে এটা বলছেন, কালকে উনি লাইভ দেখাবেন। উনি এর আগে অনেক দেশ দিয়ে বহু কিছু দেখিয়েছেন, কিন্তু বিষয়টা হচ্ছে আর 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 অপাতিব বাবু যেটা বলছেন, পশ্চিম বাংলাটাকে কোথায় নিয়ে গেছে। আজকে সারাদিন টিভিতে আপনারা দেখাচ্ছিলেন যে গুলি পাওয়া যাচ্ছে, পিস্তল পাওয়া যাচ্ছে, সিভিক ভলেন্টিয়ারদের কাছ থেকে এগুলো সব থানা থেকে পাওয়া গেছে। থানা আর সিভিক ভলেন্টিয়ার আর দোকানদার এসব এক হয়ে গেছে এই পশ্চিমবাংলায়। এই দৃশ্য পশ্চিমবাংলার মানুষ আর কতদিন দেখবে? অজেন্ডা দুটো রাজনৈতিক দল আজকে এমন জায়গায় নিয়ে গেছে এই বাংলাকে, একটা সাম্প্রদায়িক মেরুকরণ করার জন্য সরস্বতী পুজো, এত কিছু থাকছে। আজকে বলুন সরস্বতী পুজো এক এক করে সুপ্রিয়বাবু এক এক করে বলার সুযোগ দেবো। আসছি অপার্থিবাবু, আসছি বলার সুযোগ পাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলতে বেকারদেরকে চটপুরির দোকান দিতে, যেখানে কর্মসংস্থান নাই, হাজার হাজার ছেলেদের বাইরে চলে যাচ্ছে, তারা বাইরে গিয়ে তাদের মৃতদেহ ফিরে আসছে। এইসব নিয়ে কোনো আলোচনা নাই, চাকরি বাকরি নাই, শিল্প নাই, কলকারখানা নাই। তিনি বলেছেন কোন কলেজে সরস্বতী পুজো কালকে লাইভ টেলিকাস্ট করবে, পশ্চিমবাংলার মানুষকে জানাবে, যত হিন্দু ভাই আছে, যত লোক আছে সবাই জেনে রাখো, আমরা এইসব বলতে গেছিলাম, আমাদেরকে করতে দেয়নি, কোথায় চলেছে। আর এখানে পশ্চিমবাংলায় দুর্নীতি করতে করতে এই সরকার একদম দুর্নীতির একদম চূড়া তৈরি করে এখন দেখতে পাচ্ছি অঞ্জনদা, এটা হচ্ছে শৈলের চূড়া মাত্র। আইসবার্গ
প্রতিনিয়ত আমরা এই ঘটনা দেখতে পাবো, কোথায় গুলি চলবে, কোথায় দুর্নীতি হবে, কোথায় কার্তুজ পাওয়া যাবে, কোথায় বোমা পাওয়া যাবে, কোথায় বারুদ পাওয়া যাবে। পশ্চিম বাংলাটাকে শেষ করে দিয়েছে এই এই দুটো এক দিল্লির বিজেপি সরকার সাম্প্রদায়িক মেরুকরণ করে। আর এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দারুণ কথা বলছেন, দারুণ কথা। অপার্থিব বাবু বলার সুযোগ দেবো, মাঝে বলবেন না অপার্থিব বাবু। হ্যাঁ, মনে না বলিনি, মনে হচ্ছে মরা মানুষে জেগে যাবে। রতন বাবু বলুন। হয়ে গেছে, ওনার বলে দিয়েছি। স্ক্রিপ্ট কত অব্দি ছিল বলে দিয়েছে, স্ক্রিপ্ট কত অব্দি লেখা আছে, উপরে লেখা নেই। হয়ে গেছে, প্লিজ বলবো? কি বলছেন লেখা আছে, লেখা দেখে আমরা কথা বলি না, আমরা সাধারণ মানুষের কথা না, আমি দেখছি আপনার চোখটা নিচে যাচ্ছে। বলতে পারেন। আজকে আপনি বলুন, আজকে পশ্চিম বাংলায় খুব খারাপ লাগছে। আরে আমি তো মজা, প্লিজ না 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 আমি বলছি রতনবাবু বলার সুযোগ দিয়েছিলাম, রতনবাবু বলার সুযোগ দিয়েছিলাম। সুপ্রিয়বাবু পার্সোনাল অ্যাটাক না করে বলুন প্লিজ। আমি না 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 পার্সোনাল অ্যাটাক কোথায় করলাম এমা? এটাকে পার্সোনাল অ্যাটাক বলে না না, উনি হার্ট হচ্ছেন, প্রত্যেকই আমার অনারেবল গেস্ট। না না প্লিজ প্লিজ, রতনবাবু বলার সুযোগ দিয়েছিলাম, সুপ্রিয়বাবু বলুন। আচ্ছা আচ্ছা, আমি একটা বলি, তো কংগ্রেসকে নিয়ে আলোচনা করতে চাইছিলাম না, কারণ যেহেতু বিষয়টা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে আভ্যন্তরীণ বিষয়। কারণ যে দুটো দল সিপিএম এবং কংগ্রেস, তারা চূড়ান্ত বিরোধিতা করতো একে অপরের, হাত কেটে নিত, কেউ কই মাছ খাইয়ে দিত, তো এইসব চলতো। তারপর হঠাৎ করে তাদের মনে হলো একজন হতে হবে, তো সেই দুটো দল আজকে শূন্য এখানে, সুতরাং তাদেরকে নিয়ে আলোচনা করাটা খুব চাপের। এখন দিল্লিতেও শূন্য। এবার বেশি হচ্ছে আমাদের নাকি মুসলমান শুরু হয়েছে। তো এবার ব্যাপার হচ্ছে আমরা 21টা রাজ্যে আমরা এখন সরকার চালাচ্ছি দিল্লিকে নিয়ে, আমাদের মুসলমান শুরু হয়েছে, কংগ্রেস নাকি একদম হেই করে এগিয়ে চলেছে। আর দ্বিতীয় কথা, কংগ্রেস যদি না থাকতো, তৃণমূল কংগ্রেস কি এই সরকারটা তৈরি করতে পারতো? এই কংগ্রেস একবার তৃণমূলের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে পায়ে পড়ে বলে আমাকে 4টে সিট দাও, কারণ তিনি জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি সিট দেয় সেই সাপোর্টে তারা জিতবে। মমতা বন্দ্যোপাধ্যায় সিটটা দিয়ে ওই অধীর চৌধুরীর মতো একজন অত বড় নেতা তিনি হেরে গেলেন। এবং শুভঙ্কর বাবু পরিষ্কার তার প্রেসিডেন্ট এসে কি বললেন যে না, তৃণমূলকে নিয়েই আমাদের চলতে হবে, তার প্রথম প্রেস বাইট। তো রতন শুভঙ্কর বাবুর খুব কাছে মতো করেই তিনি কথা বলতে চাইছেন, খুব ভালো, আপনি এইভাবে চলুন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে তিনি বলে দিয়েছেন যে কংগ্রেসকে আমার প্রয়োজন নেই। নিশ্চিতভাবে কেন প্রয়োজন? আপনি তৃণমূলকে কাছে নিতে চাইলেও তৃণমূল আপনাকে কাছে নেবে। রতনবাবু আমাদের কংগ্রেসের দাদা যে কথাগুলো বললেন, আমার মনে হয় যদি কোনো পেশেন্ট যদি কোমায় থাকে, তার পাশে যে বললে হয়তো জ্ঞানটা ফিরে যাবে। আজকে পশ্চিম বাংলাকে রসাতলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আমি আজকে বর্তমান জেনারেশনকে যদি জিজ্ঞেস করা হয় যে কংগ্রেস বলে একটা দল আছে জানো, তো বর্তমান জেনারেশন জানে না যে কংগ্রেস জিনিসটা কি, গায়ে দেয় না মুখে খায় না গায়ে মাখে, এটা জানে না। আপনি বলছেন রসাতলে গেছে না মাথায় মাখে। অপার্থিব বাবু বলছি যে আপনি কি এটা রূপক অর্থে ব্যবহার করলেন? কোনটা বলুন তো? রূপক অর্থ বুঝতে পারছেন? কংগ্রেসের এই যে কংগ্রেসকে এই জেনারেশনে কেউ জানতে উনি পারে, বলছেন আমরা রসাতলে দিচ্ছি বাংলাটাকে। আমিও এই জেনারেশন। হ্যাঁ, বলছি কংগ্রেস, আমি বলি না, আমাদের পর যেটা 20 এখন 20 বছর বয়স যে জেনারেশনটা, ওই জেনারেশনকে যদি আপনি জিজ্ঞেস করেন যে কংগ্রেস কি, বলতে পারবে না। যে কংগ্রেস মাথায় দেয় না, খায় না, গায়ে মাখে, এটা বলতে পারবে না। আমি এই কথা হলফ করে বলতে পারি। তৃণমূল কংগ্রেস কি কংগ্রেসকে একেবারে মুছে ফেলছে নাকি? মুছে ফেলা আছে নাকি বলুন, কোথায় আছে? আজকে সিপিএম বলুন, কংগ্রেস বলুন, আজকে কি আছে? আমি বলছি বাংলার জনগণকে এতই খারাপ বলতে চাইছেন যে একবারে ভুলে গেল। আজকে 34 বছর আজকে ক্ষমতায় থাকার পরে বাম শূন্য বিধানসভা, বাম শূন্য লোকসভা, আজকে এটা ভাবতে হবে না যে কেন হলো? আজকে যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্মানীয় জ্যোতিবাবু যেখানে দাঁড়াতেন, চিরদিন যেখানে দাঁড়াতেন সাতগেছিয়াতে, তো সেখানে কি 51% মানুষের ভালো করেননি? সেখানেও কি একটা সিট রইল না? অর্থমন্ত্রী যেখানে দাঁড়াতেন সেখানেও একটা সিট বজায় রইল না? 51% মানুষের ভালো করেননি? 3 লক্ষ ভোটারের মধ্যে 1.5 লক্ষ ভোটারের ভালো করেননি? আজকে ওনারা এরকম বড় বড় কথা বলছেন। আর আজকে বিরোধী দলনেতা আমাদের বলছেন যে আমার বক্তব্য সবাই শুনবে, 10 গুণ ভিউয়ার্স হবে।
আজকে ওই ওনার নিজের গড়ে আজকে তিনি সমবায় ইলেকশনে জামানত বাজেপ্ত হয়ে গেছে, উনি আবার বলছেন আমার কথা শুনবেন। অনেকেই তো অন্য কিছু ভাবে। অপার্থিববাবু, আপনাকে আমি একটু ইন্টারাপ্ট করছি। আমার মনে হয় রাজনৈতিক ঝগড়া, প্লিজ প্লিজ আমি আসছি, রতনবাবু বলার সুযোগ দেবো, অবশ্যই বলার সুযোগ দেবো, আমি সবাইকে বলার সুযোগ দিই। রতনবাবু বলার সুযোগ দেবো। অপার্থিববাবু বলছি, জানেন এই যে রাজনৈতিক এত তরজা কেন হয়, তার কারণ আমরা প্রত্যেকেই না হাফ কথা শুনি, আমরা পুরো কথা শুনি না। পুরো কথা যদি শুনতাম তাহলে এত কিছু হতোই না। শুভেন্দু অধিকারী কি বলেছেন সেটা আপনি প্রপারলি শোনেননি অপার্থিববাবু, আমি একদম ডিরেক্টলি বলছি, কিছু মনে করবেন না। কেন বলছি, শুভেন্দু অধিকারী একবারও বলেননি যে 10 গুণ ভিউজ হবে, একবারও বলেননি। তিনি বলেছেন 10 গুণ না, প্লিজ 10 গুণ ভিউজ আপনারা করুন। দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে অপার্থিববাবু, দুটো সেম নয়। তেলে আর জলে কখনো মিশ হয় না, এটা বোঝার চেষ্টা করুন অপার্থিববাবু। উনি নিজে নিজে যে বাহাদুরিটা নিচ্ছেন, না বাহাদুরি নিচ্ছেন আর আপনি বোঝাচ্ছেন, দুটোর মধ্যে পার্থক্য আছে। আজকে নিজের গড়ে কি হচ্ছে আজকে এই জায়গাতে আপনি বলি, যেটা দিয়ে শুরু হলো যে একটা নির্দিষ্ট একটা বিচ্ছিন্ন ঘটনা, যেটা একটি পুজো, দুটি গোষ্ঠীর মধ্যে, দুটি ছাত্রর মধ্যে আজকে এই গন্ডগোলের জায়গায় সেইটা বন্ধ হয়েছে। আপনি সার্বিক বলে দিলেন যে বাংলায় পুজো করতে দেওয়া হয় না, এটা মানা যাবে? আপনি বলুন তো, যে পুজোর জন্য আজকে বারোয়ারি পুজোর জন্য যে মানুষের 2 বছর কোভিড কালে মানুষ করতে পারবেন না বলে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আজকে সেই জায়গাতে অনুদান, সামান্য অনুদান দিয়ে আজকে সেই পুজো করিয়েছেন, ঘটে পটে করে পুজো করিয়েছেন। আর আজকে আপনি বলুন ডবল ইঞ্জিনে রতনবাবু কিছু বলতে চাইছেন, সুপ্রিয়বাবু হাত তুলছেন, বাঙালির আবেগ, পুজো হচ্ছে বাঙালির আবেগ, রতনবাবু বলুন। সব থেকে বড় আবেগ এবং বাঙালির সব থেকে বড় অনুষ্ঠান হচ্ছে দুর্গা পুজো। প্রত্যেকে অনলাইনে রয়েছেন, আমাকে একটু কোঅপারেট করুন, কারো কথা প্রপারলি শোনা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী আজকে সেই জায়গাটাতে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করছে। বুঝতে পেরেছি। আর ডবল ইঞ্জিনে অপার্থিববাবু আবার আসবে, সুপ্রিয়বাবু বলার সুযোগ। বাঙালিকে রতনবাবু করতে দেওয়া হয় না। আজকে একটা বিচ্ছিন্ন ঘটনাকে নিয়ে যেভাবে ওনারা বলছেন, শোভনদেব চট্টোপাধ্যায় কি বলেছেন একবার শোনাই, যেভাবে বলছেন, দেখুন এটা কিন্তু কাম্য নয় বিরোধী দলনেতার। তাদের ব্যাপার কি করবেন না করবেন আমি সে ব্যাপারে কোনো মন্তব্য করবো না, কিন্তু তিনি আজকে যে আচরণটা করলেন সে আচরণটা নিঃসন্দেহে মানে খুবই অন্যায় কাজ বলে আমি মনে করি। স্পিকারের চেয়ারকে অপমান করার রাইটটা আমাদের কারোরই নেই। এটা তো হিন্দু ভোট পাওয়া পলিটিক্স হচ্ছে, হিন্দু ভোট পাওয়া পলিটিক্সের জন্য উনি বললে উনি অজস্র কথা বলতে পারেন, আমি সে ব্যাপারে কোনো কিছু বলবো না। কিন্তু একটা কথা পরিষ্কার যে ওদের মানে RSS এর সর্বাধিনায়ক যিনি আসছেন, ওরা আর কি টোটাল বুঝে গেছে যে সাধারণভাবে সাধারণ মানুষের ভোটে জিততে পারবে না। অতএব একটা মানে পোলারাইজেশন করতে হবে, একটা মৌলবাদী রাজনীতির মধ্য দিয়ে আর জেতার চেষ্টা করছেন, সেটা কোনো সফল হবে না। থেমে গিয়েছেন, বেশ। রতনবাবু বলার সুযোগ দেবো, সুপ্রিয় বলার সুযোগ দেবো। আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে চিৎকার করে করে বললেন, শুনুন আগে শুনতে হবে, তোমার ধৈর্য রাখতে হবে তো। নিশ্চয়ই শুনছি তো, আমি তো আপনার কথা বলার সময় বলিনি দাদা, আপনি যখন বলছেন আমি বলিনি তো, বলতে বলছেন আমি বলছি। বলুন। এই মমতা ব্যানার্জি, আপনি নতুন চ্যানেলে অনেকবার বলেছি, মমতা ব্যানার্জি হতে পারতো না যদি রাজীব গান্ধী না থাকতো। আপনি কংগ্রেসকে গালিগালাজ করছেন, আপনি তো সুপ্রিয় ঘোষের কথা মিলিয়ে দিলেন। না কংগ্রেসকে গালিগালাজ করছে, ঠিক আছে, স্বীকার করে নিলেন তো তৃণমূল কংগ্রেস এসছে কংগ্রেসের জন্য। হ্যাঁ বলি। আর হচ্ছে যেটা বললেন যে সোনিয়া গান্ধী না থাকলে মুখ্যমন্ত্রী হতে পারতেন না, সেটা আপনারা স্বীকার করেন না। আপনারা কংগ্রেসকে গালি দিচ্ছেন, কংগ্রেস থেকে সৃষ্টি আপনাদের। কংগ্রেসকে গালি দিয়ে আপনি কত বড় কথা বললেন, রসাতলে দিচ্ছে বাংলার মানুষের কাছে। কানটা পাতুন, বাংলার মানুষের বুকে কানটা পাতুন, বাংলার খেটে খাওয়া গরিব মানুষের বুকে কানটা পাতুন। কথা এভাবে বিতর্কে চলে গেলে সাধারণ মানুষ কিছু শুনতেই পাবে না, যে সাধারণ মানুষের জন্য এত কথা বলছেন। বাড়ির মহিলাদের পাশে যে কথা বলুন যে মমতা ব্যানার্জি কি করেছে, বেশ বেশ, সবাই শুনতে পাচ্ছে। রাস্তাঘাট দেখুন, আজকে পঞ্চায়েত এলাকা, অপার্থিববাবু প্লিজ, বুঝতে পারবেন না। এভাবে সবাই যদি সবার কথা কাটতে থাকেন তাহলে কেউ কারো কথা শুনতে পাবে না। অপার্থিববাবু প্লিজ, আমি আবারও বলছি, এটা কি হচ্ছে? প্রোটোকল মেইনটেইন করুন প্লিজ অপার্থিববাবু, নাহলে আপনার সাউন্ড মিউট করতে আমি বাধ্য হব। প্লিজ ইসলাম বাবু, আমি একটা অভিযোগ করছি, দেখুন এটা তো স্ট্রিট ফরওয়ার্ড হচ্ছে না যে আপনি অনবরত বলে যাবেন। ঠিক আছে, আপনার বক্তব্য আপনি বলার সুযোগ দিচ্ছি, সবাইকে বলার সুযোগ দিচ্ছি।
আমি বলছি আমাদের কংগ্রেসের দাদা বলছেন এক এক করে অমুক প্লিজ হলে এক এক করে মুখ্যমন্ত্রী হতো না, এই কথাটা বলাটা খারাপ হচ্ছে না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনি রাজীব গান্ধী অত্যন্ত না থাকলে ইমোশনাল মুখ্যমন্ত্রী হচ্ছেন হতো না, মানছি, সোনিয়া কিন্তু গান্ধী বলার না হলে সুযোগ দিন মুখ্যমন্ত্রী হতো সবাইকে। না। আচ্ছা আমি এটা একটা বিধানসভা কথা নয় তো, বলছি। এটা বিধানসভা ওনার- নয় ওনার যে আপনারা দলনেত্রী- বিরোধীকে বলতে দেবেন না। ওনার সুপ্রিয় কথাটা দলনেত্রী- দেখুন, উনি কি বলছেন বারে বারে, অমুক না থাকলে মুখ্যমন্ত্রী অপার্থিব উনি হতেন বাবু, না, please। এতে গায়ে লাগবে। দেখুন আপনার আমি ইসলামবাবু, আরে রাজন বাবু, ভাই, এ তো অপার্থিব বাবুকে থামালাম, এবার আপনি প্লিজ একটু কোঅপারেট করুন। আমি সুপ্রিয় বাবু। আমি দুটো বিষয় বলছি। দেখুন অপার্থবাবু যেগুলো বলছেন তার আবেগ প্রসূত হয়ে তিনি বলছেন, তার দলনেত্রীকে তিনি অ্যাটাক করলে তিনি বলবেন, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু অন্যরাও তো বলবে, সে বিষয়ে আমি একটু খেয়াল রাখতে পারি। আমি ক্ষমা চাইছি, আপনারা বলুন। না না, ক্ষমার কোনো না, ক্ষমা চাওয়ার ঠিক কিছু আছে। নেই। বিষয় হচ্ছে আপনারা কোনো প্রত্যেকে ক্ষমা আমার চাওয়ার অনারেবল বিষয়। গেস্ট, প্রত্যেকে আমার দ্বিতীয় অনারেবল হচ্ছে, গেস্ট। আমি যেটা বলছি, যেটা ইসলামবাবু যেটা বারবার বলার চেষ্টা করছে রসাতলকে সামনে রেখে, এটা যেহেতু এই টপিক নয়, পরবর্তীকালে অঞ্জন তোমার একটি শোতে তৃণমূল কংগ্রেস আসার আগে পশ্চিমবঙ্গ, বামফ্রন্ট আসার আগের পশ্চিমবঙ্গ গত 50 বছরে, এবং তৃণমূল কংগ্রেস আসার পরের পশ্চিমবঙ্গ একটু ব্যাখ্যা একটু হোক। তারা লক্ষ্মীর ভান্ডার, তাহলে যুবশ্রী, 26-এর পরেই করব। আপনারা না, 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 আপনারা না, যথেষ্ট না, 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 আশাবাদী। বিজেপি আমি আসবে। বলছি, আমি রাজি এবং আছি, তুমি রাজি আছি। আমায় বলছি, আমি তোমায় দায়িত্ব নিয়ে বলছি ওই টপিকে, আমি তোমায় ব্যক্তিগতভাবে বলছি, ওই পরিসংখ্যান যখন হবে ওই টপিকে আমাকে তুমি দয়া করে রেখো। আমি একদম দুধ কা দুধ পানি কা পানি প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা সাল ধরে ধরে কোথায় কোথায় কি নিশ্চয়ই কি বলবেন। হয়েছিল আর কি হয়েছে সেটা আমি বলবো, তাহলে উনি বুঝতে সুবিধা 100 হবে। এক, না, দুই হচ্ছে শুনবো। যেটা আমি আবার বলছি, মাননীয় ইসলাম বাবু যেটা বলছেন, অপার্থিব বাবু যেটা বলছেন, আমার মনে হচ্ছে কোথাও না কোথাও বিধানসভার আজকের এই এজেন্ডাটা উনি ভালো করে দেখেননি। আমি আবার বলছি, সামগ্রিকভাবে সরস্বতী পুজো হওয়া নিয়ে আজকে বিধানসভার এই হট্টগোল কিন্তু নয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, যে মুলতবি প্রস্তাব ছিল শুধুমাত্র যোগেশচন্দ্র কলেজকে সামনে রেখেই হয়েছে, সেটাকে কেন্দ্র করেই হয়েছে। উনি যেটাকে বলছেন বিচ্ছিন্ন ঘটনা, সেই বিচ্ছিন্ন ঘটনাকে যদি আমি ধরেও নি বিচ্ছিন্ন ঘটনা, সেই একটা টপিক নিয়ে মুলতবি প্রস্তাব এনে আলোচনার দাবি করেছিল বিরোধীরা। সামগ্রিক পশ্চিমবঙ্গে কি হচ্ছে সেটা নিয়ে আলাদা দিন ব্যাখ্যা হতে পারে। বোম পাওয়া যাচ্ছে কিনা, গুলি পাওয়া যাচ্ছে কিনা, কলকাতার বুকে সেখানে নিজের কাউন্সিলরকেই গুলি বার্তা এসে সেই গুলি চলছে না, এগুলো প্রচুর কাণ্ড আমরা দেখেছি। মেয়র প্রত্যেক দিন একটা করে পুড়ে যাওয়া, ছাই হয়ে যাওয়া, একটা করে বিল্ডিং এর পাশে যাচ্ছেন, বলছে সিলিন্ডার ফেটে বাস্ট হয়ে বিস্ফোরণ হচ্ছে, শর্ট সার্কিটে বিস্ফোরণ হচ্ছে, এগুলো আমরা আগে ঠিক করে নি। আরে ভাই, 10 বছরের বেশি হয়ে গেল মেয়র সাহেব, আপনার 10 বছরের বেশি হয়ে গেল, নেতাজির আসনে আপনি বসে আছেন। এই কলকাতার মেয়র একসময় নেতাজি ছিলেন, তারপরে ববি হাকিম। এর থেকে হাস্যকর পৃথিবীতে আর কি হতে পারে? তারপরেও আমরা মেনে নিচ্ছি, বাঙালি সব সইতে পারে, ঠিক আছে চলুন, হয়েছে, কার বদান্যতা হয়েছে সবাই জানে, কিন্তু তিনি কন্ট্রোল করতে পারছেন না। বলছেন শোভন সব করে গেছিল, পারমিশন গুলো নাকি বাড়িগুলো যে একটার অপরে গায়ে হেলে পড়ছে সেগুলো নাকি শোভন করে গেছিল। তা আপনি 10 বছর ধরে কি করছেন? আপনি একটা পরিষ্কার কথা আমায় বলুন, আপনি যেটা করছেন সেটা হচ্ছে এই পশ্চিমবাংলাকে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর অবস্থাতে নিয়ে যাওয়ার জন্য আপনি তার মধ্যে আরেকজন ভয়ঙ্কর কাণ্ডারি হয়ে দাঁড়িয়ে আছেন। এটা থেকে পরিত্রাণ পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গ। বেশ, একেবারে অন্তিম লগ্নে রয়েছে, এবার তিনজনকে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আছি রতনবাবু, সবাইকে সুযোগ দেবো, কিন্তু আমার প্রশ্ন একটি জায়গাতে থাকবে, সংযোজন থাকছে তিনজনের জন্যই একই প্রশ্ন। দেখুন, রাজ্য বাজেট পেশ হয়েছে এবং এইভাবে 1 মাসের জন্য সাসপেন্ড হয়ে যাওয়া সাধারণ মানুষের আওয়াজকে দাবিয়ে দেওয়া নয় কি? রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। একদম অঞ্জন, আপনি ঠিক বলেছেন। সাধারণ মানুষের যে আওয়াজ, সাধারণ মানুষ এই বাজেট থেকে কিছু পায়নি, সেই আওয়াজটাকে দাবিয়ে দেওয়ার জন্য কিন্তু এই সরকার বলুন আর এই বিরোধী দল বলুন, এরা কিন্তু চেষ্টা করে। না হলে বলুন, আজকে বিধানসভার মতো জায়গাতে যেখানটাতে মানুষের জীবনের যারা জনপ্রতিনিধি যারা হয়, তারা জনগণের কথা বলার জন্য সেখানে যাবে। জনগণের সুখ দুঃখ, তাদের আর্থিক অবস্থা, তাদের দৈনন্দিন জীবনের যে চড়াই উতরাই, তারা যে বাজার দৈনন্দিন জীবনে যাদের যা চাহিদা, সেগুলোর উপরেই কিন্তু আলোচনা হবে, যে সাধারণ মানুষ কি দিয়েছে সরকার আর সাধারণ মানুষের কি চাহিদা, এইসব নিয়ে কিন্তু পার্লামেন্টে আলোচনা হয়। কিন্তু আজকে সেই আলোচনাটাকে সম্পূর্ণ ভোটের রাজনীতি করার জন্য শুধুমাত্র একটা কলেজের পুজোকে কেন্দ্র করে আজকে মানে 1 মাসের জন্য সাসপেন্ড করেছে। এগুলো নাটক করা ছাড়া আর কিছু না। এই দৃশ্য বাংলার মানুষ দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, বাংলার মানুষ সবই জেনে গেছে যে এই সরকার আর এই বিরোধী দল থাকলে এই পশ্চিমবাংলা আগামী দিনে এই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হবে। বেশ, অপার্থিববাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, একই প্রশ্ন, সংযোজন থাকলো। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে বাজেট যেটা উনি বলে গেলেন,
বাজেট একদম জনমুখী বাজেট হয়েছে। 1 মিনিটে বেশি আবার তর্ক করার জায়গাও নাই, সময়ও নাই। বাজেট নিশ্চিত আপনার জনমুখী বাজেট হয়েছে, এখানে কোনো সন্দেহ নাই। আর সাধারণ মানুষদের কথা কতটা ওঠে ওইখানে, বিরোধী দলনেতা কতটা সাধারণ মানুষের কথা বলেন, তা অন দ্য রেকর্ড আপনারাও শুনতে পাবেন, সাধারণ মানুষও শোনে। সাধারণ মানুষের কথা কারা ভাবছে এটা বারবার করে আমি বলে যাচ্ছি। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ছাড়া আর সাধারণ মানুষের কথা কে কবে ভেবেছিলেন আমার জানা নাই। বাজেট জনমুখী বাজেট হয়েছে। আজকে উনি ব্যাখ্যা করতে গেলে অনেক টাইম লেগে যাবে। আমি বলবো যে একটা ওই বিচ্ছিন্ন ঘটনাটা ওটা সমস্ত সাধারণ মানুষের বক্তব্য, এটা বললে আমি মানবো না, এখানে মানার কোনো বিষয় নাই। আর বিরোধীরা নিন্দা করবে, আর 26 সালে বিরোধিতার নিন্দা করবে, 2026 সালে জবাব দিয়ে দেখবেন। 2026 অপেক্ষা করুন, জবাব আবার দেবে 250+ নিয়ে। আজকে ওই জায়গায় গিয়ে জবাব হবে, দেখবেন বেশ, জবাবটা সুমন সব ওইখানেই বলবে। হবে। আমি এক্ষেত্রে একেবারে শেষের দিকে যাচ্ছি। সুপ্রিয়বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। হ্যাঁ, আর বাকি 44টা বাকি রাখলেন কেন? 294টাই নিয়ে নিন, আপনাদের ভগবান মঙ্গল করুক। তো আনইন্টারাপ্টেড আমি তো আপনার পরে বললাম। 1 2 হচ্ছে যে সংখ্যালঘু সংখ্যাগুরু নিয়ে একটা কথা শোভনদেব বাবু এখানে বললেন, তার বক্তব্য নিয়ে আমি পয়েন্ট টু পয়েন্ট বলছি, বেকার আলোচনা করে তো লাভ নেই। উনি বললেন হিন্দু ভোট পাওয়ার জন্য শুভেন্দু এগুলো করছে, একদম উনি বলেছেন। আমি একটা প্রশ্ন করতে চাইছি, যে বাজেটটা নিয়ে এখন কথা হচ্ছে না, পশ্চিমবঙ্গ বাজেটে আমি যতদূর জানি, যতদূর আমার পড়াশোনা করার গিয়ে, তাতে প্রায় 700 কোটি টাকার কাছাকাছি সংখ্যালঘুদের উন্নয়নের খাতে বরাদ্দ করা হচ্ছে এবারে। বাকি বাজেটের যে অংশ, সেটা বাকিগুলো ধাপ 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 করে 100 কোটি 200 কোটি 250 কোটি করে করা হয়েছে। তাহলে সংখ্যালঘুদের খুশি করার জন্য ভোট পাওয়ার রাজনীতি কারা করছে সাধারণ মানুষ জানেন, এটা নিশ্চিতভাবে আমাকে বলে বোঝাতে হবে না। আর শেষ যেটা আমি বলবো, দেখুন যারা সংখ্যালঘু মানে বিরোধী তাদের তো আলোচনা করবার একটা এখতিয়ার দিতে হয়, সেটা করতে হয় মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায় আমাদের স্পিকার মহাশয়কে। তিনি সবসময় দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে রেগে গেলে তিনি তার মতো করে ব্যবস্থা নেন। এটা থেকে আমার মনে হয় একটু বিরত থাকা উচিত। বেশ, অপার্থিববাবু, আমার কাছে আর সময় নেই। এক সেকেন্ড বলুন। দেখুন, সুপ্রিয়বাবু, প্লিজ। আমি আমাদের ওই সুপ্রিয় বাবু যে কথাটা বললেন, সংখ্যালঘু মানে শুধু মুসলিম বোঝায় না। সংখ্যালঘু মানে বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান, সবাই কিন্তু আমরা অপার্থিববাবু, আর সময় দিতে পারছি না, সেটাই বললাম। আবার ডিবেট সেশনে চলে যাবে। আবার একেবারে অন্তিম পর্বে রয়েছি। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ ট্রাইব টিভি বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টার এই শোতে জয়েন করার জন্য। যে কথা বলে আজকের স্পেশাল শো শেষ করবো। দেখুন, শেষ বেলায় শেষ হাসি হাসবে কে, তা 26 নির্বাচনেই বোঝা যাবে। দেখুন, বিধানসভাতে কে সাসপেন্ড হচ্ছেন আর কি সাসপেন্ড হচ্ছেন না, তার উপর বেস করে কখনো সাধারণ মানুষের ভোটকে আটকানো যায় না। সাধারণ মানুষ সেটাই বিচার করেন যা তারা দেখতে পান এবং তারা যেটা বোঝেন। সাধারণ মানুষ কোন ভাষা বোঝেন সেটা রাজনৈতিক ব্যক্তিত্বরা ঠিক সময় ঠিক বুঝে যান এবং বুঝেও যাবেন। 26 নির্বাচন সব কিছুর এফেক্ট ফেলবে। স্পিকার কি বলছেন, স্পিকার কি রায় দিচ্ছেন, তার প্রতি আমাদের সম্মান অবশ্যই থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে দেওয়া সাধারণ মানুষ কীভাবে নিচ্ছে সেটাও নজরে থাকবে। আপনারা নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। আর এরকমই টান টান শো দেখার জন্য অবশ্যই সন্ধ্যে 7টার সময় চলে আসুন ট্রাইব টিভি বাংলায়। নমস্কার।